আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। এর আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। আজকে আমরা দেখব তৃতীয় পর্ব। আমরা প্রথম দুইটা পর্বে তোমাদের এই নমুনা প্রশ্নের নৈপত্তিক অংশের সমাধান করেছিলাম। প্রথম পর্বে আমরা দেখেছিলাম 15টা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম এক কথায় প্রশ্নের উত্তর ছিল 10টা। এগুলো নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 10টি, প্রত্যেকটা 2 করে 10টায় 20 নম্বর। এই 10টা প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব। প্রশ্নগুলো কি কি রয়েছে? জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝায়? হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন? মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কোনটি ব্যাখ্যা করো? সামাজিক কাঠামোর অংশ হিসাবে রাষ্ট্রের কাজ কি কি? তুমি তোমার বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কিভাবে আন্তঃযোগাযোগ রক্ষা করবে? দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লিখো। প্রাচীন জনপদের যে কোনো 4টির নাম লিখো। সূর্যালোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় কেন? তোমার বাড়ির উঠানের আম গাছটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলার কারণ কি? বাড়িতে মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্যে রূপান্তর করা যায় না কেন? চলো শিক্ষার্থীরা একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখি। 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা 2 করে হচ্ছে 20 নাম্বার। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝায়? বিভিন্ন সময়ে মানুষের কঙ্কাল বা হাড়গোড় মাটির নিচে থেকে গবেষকগণ উদ্ধার করেন। এসব হাড় হাজার হাজার বছর ধরে শক্ত হয়ে যায়। কোনো কোনো সময় অনেক আর্দ্র জলবায়ুতে হাড় ক্ষয় পেতে পেতে বিলুপ্ত হয়ে যায়। পরিবেশের উপরে হাড় টিকে থাকবে কিনা তা নির্ভর করে। এই ধরনের হাড় বা শরীরের টিকে থাকা অবশেষকেই জীবাশ্ম বা ফসিল বলা হয়। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন? পৃথিবীর অন্যান্য সভ্যতা সম্পর্কে জানতে শুরু করলে দেখা যাবে অধিকাংশ প্রাচীন সভ্যতা জন্ম হয়েছে কোনো না কোনো একটি নদীর তীরে। কিছু কিছু সভ্যতা আবার গড়ে উঠেছে সমুদ্র তীরবর্তী এলাকায়। সেই হিসাবে হরপ্পা সভ্যতার বিকাশে ভিন্ন রকমের কিছু ব্যাপার লক্ষ্য করা যায়। কেননা এখানে একই সঙ্গে অনেকগুলো বসতি গড়ে উঠেছিল এবং বসতিগুলো কেবল নদী তীরেই নয় বরং পাহাড়ি এলাকা, শুষ্ক মরুভূমি এবং সাগর উপকূলেও ছড়িয়েছিল এই বসতিগুলো। বিভিন্ন ধরনের ভূপ্রকৃতিতে এই সভ্যতার বিভিন্ন ধরনের কেন্দ্র গড়ে উঠেছিল। হরপ্পা সভ্যতাকে এই জন্যই কেবল নদী প্রবাহিত সভ্যতা বলা যায় না। 3 নম্বর প্রশ্ন, মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কোনটি ব্যাখ্যা করো? মিশরকে বলা হতো নীল নদের দান। নীল নদের প্রবাহ ও বন্যার কারণে যে বিশাল সমতল ভূমি তৈরি হয়েছিল সেই উর্বর জমিতে বিভিন্নভাবে চাষাবাদ করা হতো। আর এই চাষাবাদই ছিল মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক। মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশের মিশরে নীল নদের তীরে বিকশিত হয়েছিল। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ, এটি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করে নানান দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। কৃষিকাজ থেকে শুরু করে মিশরীয়দের ধর্ম, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনেও নীল নদের প্রভাব ব্যাপক। 4 নম্বর প্রশ্ন, সামাজিক কাঠামোর অংশ হিসেবে রাষ্ট্রের কাজ কী কী? রাষ্ট্র আইন দ্বারা প্রতিষ্ঠিত কাঠামো হলেও রাষ্ট্র নিজে বৃহত্তর সামাজিক কাঠামোর অংশ। আবার অন্যদিকে রাষ্ট্র তার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক কাঠামোকে পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাগরিকদের নানান সেবা যেমন শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান, নিরাপত্তা, যোগাযোগ, বিনোদন প্রভৃতি প্রদান করার মধ্য দিয়ে রাষ্ট্রের অস্তিত্ব আমাদের কাছে সুস্পষ্ট হয়। 5 নম্বর প্রশ্ন, তুমি তোমার বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কিভাবে আন্তঃযোগাযোগ রক্ষা করবে? আমি আমার বিদ্যালয়ে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে যেভাবে আন্তঃযোগাযোগ রক্ষা করব: 1. সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ বা রাষ্ট্রের আইনকানুন মেনে চলব। 2. নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করব। 3. নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করব। 4. বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এ ধরনের কোনো কাজ করব না। 5. অন্যের মতামতকে শ্রদ্ধা করব। এবং 6 নম্বর হচ্ছে পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব বজায় রাখব। 6 নম্বর প্রশ্ন, দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লেখো। প্রাকৃতিক কাঠামো হলো এমন কাঠামো যা প্রাণী বা প্রাকৃতিক শক্তির ফলাফল, যেমন বাঁধ, গাছ ইত্যাদি। দুটি প্রাকৃতিক কাঠামোর নাম হচ্ছে গাছ বা পাহাড় বা ভূমিরূপ বা বাসা। সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাঝে দীর্ঘদিন ধরে চলতে থাকা পারস্পরিক সম্পর্ক বা সমাজের বিভিন্ন অংশের মধ্যে সুশৃঙ্খল আন্তঃসম্পর্ককে বলা হয় সামাজিক কাঠামো। দুটি সামাজিক কাঠামোর নাম হচ্ছে পরিবার, ধর্ম, আইন বা অর্থনীতি। 7 নম্বর প্রশ্ন,
প্রাচীন জনপদের যে কোনো 4টির নাম লেখো। প্রাচীন 4টি জনপদের নাম হচ্ছে বঙ্গ, পুন্ড্র, গৌড়, সমতট। 8, সূর্যালোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় কেন? যে সম্পদ কোনো মানুষ তৈরি করে না বরং সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন পানি, বাতাস, সূর্যের আলো, তামা, লোহা প্রভৃতি। পৃথিবীর সকল প্রাকৃতিক সম্পদকেই 2 ভাগে ভাগ করা যায়, যথা নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। তবে কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে যা সাধারণভাবে দেখলে মনে হতে পারে নবায়নযোগ্য, কিন্তু আসলে সেটা নবায়নযোগ্য নয়, কারণ একবার ব্যবহারের পর প্রকৃতি আর তা তৈরি করতে পারে না। সূর্যের আলো কখনো শেষ হয়ে যাবে না, তাই সূর্যালোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, তোমার বাড়ির উঠানের আম গাছটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলার কারণ কি? অনেক প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো একবার ব্যবহার করলে চিরতরে ফুরিয়ে যায়। প্রকৃতি সাধারণত আবার তাদের তৈরি করতে পারে না। সেসব প্রাকৃতিক সম্পদকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি, তেল, স্বর্ণ, তামা প্রভৃতি। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যদি এমন মাত্রায় ব্যবহার করা হয় যে তা পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয়, তখন ওই প্রাকৃতিক সম্পদ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদে পরিণত হয়, যেমন পানি, গাছপালা ইত্যাদি। আর তাই আমার বাড়ির উঠানের যে আম গাছটি রয়েছে সেই আম গাছটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয়েছে। সর্বশেষ 10 নম্বর প্রশ্নে রয়েছে, বাড়িতে মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্যে রূপান্তর করা যায় না কেন? দুটো জিনিস খেয়াল রাখতে হবে, এখানে বলা হয়েছে কি মায়ের রান্না করা খাবার, আর একটা কি বাড়িতে, ঠিক আছে? তাহলে দেখো, মানুষ যখন অন্য মানুষের জন্য বিভিন্ন কাজ করে দেয় তখন সেসব কাজকে আমরা সেবা বলে থাকি, বা সেসব কাজকে সেবা বলা হয়। সেবা অর্থের বিনিময়ে হতে পারে। মা যখন ঘরে আমাদের খাবার তৈরির জন্য রান্না করেন সেটা একটা সেবা, কিন্তু রেস্টুরেন্টে যখন বাবুর্চি খাবার তৈরি করার জন্য রান্না করেন সেটা কিন্তু একটা সেবা, তবে সেবা হলেও তিনি অর্থের বিনিময়ে সেই সেবাটা বিক্রি করেন। এখানে মা সারাদিনে যেসব কাজ করেন তার সবই কিন্তু সেবা, কিন্তু তিনি আমাদের কাছ থেকে এসব সেবার জন্য কোনো অর্থ বা টাকা কিছুই কিন্তু গ্রহণ করেন না। এভাবে বাবাও বিনামূল্যে সেবা দেন আমাদের, এমনকি নানি, দাদি, চাচা, চাচি বা ঘনিষ্ঠ অনেকেই আমাদের সেবা দিয়ে থাকেন, যার বিনিময়ে তারা কিছু নেন না, কারণ তারা আমাদের ভালোবাসেন। আর এজন্যই বাড়িতে মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্যে রূপান্তর করা যায় না, কিন্তু আমরা যখন রেস্টুরেন্টে বাবুর্চি যখন আমাদের জন্য রান্না করে সেটা তারা আমাদের সেবা দিয়ে থাকলো, তাদের সেই সেবাটা হচ্ছে অর্থমূল্যে রূপান্তর করা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে। আগামী ক্লাসে আমরা দেখব রচনামূলক প্রশ্ন রয়েছে প্রেক্ষাপটবিহীন 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের সমাধান আমরা আগামী ক্লাসে চতুর্থ পর্বে করে দিব। শিক্ষার্থীরা, তোমাদের যে সিলেবাসটা রয়েছে এই 5টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আলোচনা করে ফেলেছি। রচনামূলক প্রশ্নগুলো বাকি রয়েছে, খুব শীঘ্রই এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।